Assalamu alaikum dear learners. Hope you all are fit and fine. Alhamdulillah 15 days spoken English course আজকে আমরা ডে 14 এ চলে এসেছি আর আমরা ডে 14 এ আজকে সেন্টেন্স ফরমেশন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করব। আমরা এই ডে 14 কে দুইটা ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। আজকে পার্ট 1 এ আমরা 20টা সেন্টেন্স ফরমেশন 20টা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করব এবং পার্ট 2 তে অর্থাৎ ডে 15 এ আরো 20টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করব। টোটাল এই 40 সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স ফরমেশন আমাদের ডেইলি লাইফে আমরা প্রত্যেকটা সময় ব্যবহার করে থাকি। এই 40 সেন্টেন্স স্ট্রাকচার ফরমেশন যদি আপনার জানা থাকে, আপনি ফ্রিলি কনফিডেন্টলি আপনার কনভারসেশন গুলো কন্টিনিউ করতে পারবেন। তো চলুন শুরু করছি। ওকে, প্রথমটা আমরা দেখি। স্ট্রাকচার আমরা অত ফোকাস করব না, আমরা মেইনলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা দেখব। প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই দেখলে আপনি যদি 100 বার স্ট্রাকচার মুখস্থ করেন, বাট আপনি যদি অ্যাপ্লাই না করেন, তাহলে কখনো সেন্টেন্সটা বা ফরমেশনটা আয়ত্ত করতে পারবেন না। এই জন্য আমি সবসময় বলি, আপনি যে একটা ওয়ার্ড পেয়েছেন বা একটা সেন্টেন্স পেয়েছেন, আপনি ইনপুট করবেন একবার, আউটপুট করবেন 5 বার 6 বার। আপনি যত বলবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে। এটা যেহেতু ভাষা, আপনার বলার উপরে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। ওকে, তাহলে সবসময় একটা যখন আপনি পড়বেন বা শিখবেন, সেটাকে 5 বার বলার চেষ্টা করবেন। আমি আমার ভিডিওগুলোতে, আমার পেজে যে ভিডিওগুলো আপলোড করি, সবগুলো ভিডিও ওই স্টাইলে। প্রথমে আমি একটা ঘটনা নিই, সেগুলো ভোকাবুলারি গুলো আগে লিখি, তারপরে বাংলা সেন্টেন্সটা, তারপরে সেটাকে আমরা ভেঙে ভেঙে ইংরেজি করি। তাতে কি হয়, এখানে অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়। আপনি ভোকাবুলারি গুলো শিখতে পারছেন, তারপরে সেন্টেন্সটা কিভাবে গঠন করতেছেন সেটাও শিখতে পারতেছেন। বাট আমাদের বাংলাদেশে আমরা সাধারণত কি করি, এই ভোকাবুলারি গুলো মুখস্থ করি ইন্ডিভিজুয়ালি। গো, যাওয়া, কাম, আসা, সি, দেখা। আপনি 1000 বার পড়লেও এগুলো যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য। ওকে, শিখবেন একবার, অ্যাপ্লাই করবেন 5 বার। ওকে, আসুন আমরা প্রথমে স্ট্রাকচার বলেছে দ্য প্লেস ফ্রম হুইচ, তারপর সাবজেক্ট ভার্ব। এখানে আমরা একটা জায়গাকে ফোকাস করতেছি। এখানে এই যে কথাটা বলছে, যে জায়গা থেকে এই কথাটাকে আমরা ফোকাস করতেছি। ওকে, যে জায়গা থেকে আমি এটা কিনেছি, তাহলে দ্য প্লেস জায়গা, ফ্রম হুইচ যেখান থেকে, আই বট ইট আমি এটা কিনেছি। ওকে, এরপর যদি বলে যে জায়গা থেকে আমি এটা শুনেছি, তাহলে দ্য প্লেস from which I heard. Here at past perfect form কি? I heard it. Okay, the place from which I heard it, যে জায়গা থেকে আমি এটা শুনেছি। তারপর যদি বলি যে জায়গা থেকে আমি তাকে দেখেছি, তাহলে the place from which I saw him, আমি তাকে দেখেছি। The place from which I saw him, জায়গা থেকে আমি তাকে দেখেছি। এখন যদি আমি বলি যে জায়গা থেকে আমি এটা নিয়েছি, the place from which I took it. ওকে, বুঝা গেছে? তারপর সেন্টেন্স 2 নম্বর দেখি, there is no use প্লাস ভার্বের সাথে ing। তাহলে কথাটা কি, তাকে বলে কোনো লাভ নেই। there is no use telling him, there is no use লাভ নেই, telling him তাকে বলে কোনো লাভ নেই। there is no use telling him, তারপর বলেছে সেখানে গিয়ে কোনো লাভ নেই। তাহলে কি হবে, there is no use, আপনারা আমার সাথে বলবেন there is no use সেখানে গিয়ে going there, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে going there। ওকে, যেটা লাভ নেই সেটার সাথে আইএনজি করে দিতে হবে। there is no use going there, সেখানে গিয়ে কোনো লাভ নেই, এখানে এসে কোনো লাভ নেই। there is no use coming here। ওকে, ইংরেজি শিখে কোনো লাভ নেই। there is no use learning English। ওকে, যদি না আপনি অ্যাপ্লাই করেন, তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। তাহলে কি হবে, there is no use waiting for him, waiting অপেক্ষা করে, for তার জন্য, for him কি লিখলাম, there is no use waiting for him। আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটা মাথায় সেট হয়েছে। এখন আপনি কিছু প্র্যাকটিস করবেন। আপনাকে তো ইবুক ফ্রি দিব, সেই ইবুকের মধ্যে এই সেন্টেন্স ফরমেশন সব আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, আপনারা ক্লাসও করতেছেন, আবার সেই সাথে প্র্যাকটিস করার জন্য ইবুকটা থাকলো। আপনার সাথে তো সবসময় মোবাইল থাকে, হার্ড বুক তো আপনি সব জায়গায় নিতে পারছেন না। আপনি ধরেন বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি কোথাও বসে আছেন বা কোথাও ঘুরতে গেছেন, সেখানে আপনি আপনার পিডিএফ ফাইলতে দেখে কিছুক্ষণ চর্চা করলেন, হয়ে গেল। ওকে, তারপর দেখেন স্ট্রাকচার 3 এস সাবজেক্ট ভার্ব। স্ট্রাকচার দেখে নেবেন, বাট আপনি অ্যাপ্লাই করবেন। যেমনটা তুমি বলেছিলে as you said, যেমনটা তুমি বলেছিলে as you said। ওকে, যেমনটা তুমি দেখেছিলে as you saw, as you
সি এর ফার্স্ট ফর্ম কি স অ্যাজ ইউ স যেমনটা তুমি শুনেছিলে অ্যাজ ইউ হার্ড তাহলে আমরা একটু লিখে ফেলি যেমনটা তুমি দেখেছিলে অ্যাজ ইউ স তারপর যদি বলে যেমনটা তুমি শুনেছিলে অ্যাজ ইউ হার্ড যেমনটা তুমি বলেছিলে অ্যাজ ইউ সেড যদি বলে যেমনটা তুমি করেছিলে অ্যাজ ইউ ডিড ওকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আজকে টার্গেট হচ্ছে আমাদের 20টা সেন্টেন্স স্ট্রাকচার ওকে ভালো করে শেষ করবো এটা তারপরে দেখেন এখানে হচ্ছে সে টিভি দেখা ছাড়া কিছু করেনি তাহলে এখানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে ডিড নাথিং বাট তারপরে ভার্ব ওকে তাহলে বলছে সে টিভি দেখা ছাড়া কিছু করেনি কি হবে হি ডিড নাথিং সে কিছু করেনি বাট ওয়াচ টিভি সে টিভি দেখা ছাড়া কিছু করেনি এখন এখানে বলেছে মেয়েটি সেখানে যাওয়া ছাড়া আর কিছু করেনি তাহলে দ্য গার্ল ডিড নাথিং বাট যাওয়া মানে কি গো সেখানে দেয়ার বাট গো দেয়ার সিম্পল দ্য গার্ল ডিড নাথিং বাট গো দেয়ার মেয়েটি সেখানে যাওয়া ছাড়া আর কিছু করেনি ওকে নাচানাচি করেনি বুঝা গেছে তারপর দেখা গেল ছেলেটি খেলা ছাড়া আর কিছু করেনি তাহলে ছেলেটি মানে কি দ্য বয় ডিড নাথিং করেনি মানে অতীতের কথা বোঝাচ্ছে এটা দ্য বয় ডিড নাথিং বাট প্লে ছেলেটা খেলা ছাড়া আর কিছু করেনি দ্য বয় ডিড নাথিং বাট প্লে তারপরে আমি ইংরেজি শেখা ছাড়া আর কিছু করিনি আই ডিড নাথিং বাট লার্ন ইংলিশ আশা করি বুঝতে পেরেছেন ওকে এরপরটা নাম্বার 5 এখানে কি বলছে লেট অ্যালোন অর্থাৎ আমরা এই ফরমেশন স্ট্রাকচারটা লেট অ্যালোন দিয়ে করব দেখেন এই কথাগুলো আমরা প্রায় সময় বলি লোকটি দাঁড়াতে পারে না হাঁটা তো দূরের কথা কেউ একজন অসুস্থ আপনি তাকে বলছেন যে দোকানে গিয়ে এটা নিয়ে আসো এখন আরেকজন বলে যে ও দাঁড়াইতে পারতেছে না দোকানে যাওয়া তো দূরের কথা তো এই দূরের কথা বা ভাবাই যায় না এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি লেট অ্যালোন এখানে লিখেছি লোকটি দাঁড়াতে পারে না হাঁটা তো দূরের কথা তাহলে দ্য ম্যান cannot stand let alone walk লোকটি দাঁড়াতে পারে না হাঁটা তো দূরের কথা তারপরে বলেছি সে সকাল 10টায় উঠতে পারে না 5টা তো দূরের কথা সে ঘুম থেকে 10টায় উঠে না আমি যদি তাকে বলি 5টায় উঠিও তাহলে কি পারবে তাহলে কি লিখবো হি can't get up উঠতে পারে না কয়টায় at 10টায় at 10 a.m. let alone 5 a.m. ওকে তাহলে কি লিখলাম হি cannot get up at 10 a.m. সে 10টায় উঠতে পারে না let alone 5 a.m. 5টা তো দূরের কথা ওকে তারপর সে বাংলা বলতে পারে না ইংরেজি তো দূরের কথা ওকে তাহলে এটা কি লিখবো হি can't speak বাংলা let alone English ওকে হি can't speak বাংলা let alone English সে বাংলা বলতে পারে না ইংরেজি তো দূরের কথা বা ভাবাই যায় না ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর স্ট্রাকচার নাম্বার 6 ডু ইউ মাইন্ড ইফ সাবজেক্ট আবার ভার্ব তাহলে কি বলেছে এটা প্রথমটা দেখি আপনি কি কিছু মনে করবেন যদি আমি এটা করি তাহলে কি লিখবো ডু ইউ মাইন্ড ইফ আই ডু ইট আপনি কি কিছু মনে করবেন ইফ আই ডু ইট যদি আমি এটা করি তারপর কি বলছে আপনি কি কিছু মনে করবেন যদি আমি যাই তাহলে ডু ইউ মাইন্ড ইফ আই গো ডু ইউ মাইন্ড ইফ আই গো আপনি কি কিছু মনে করবেন যদি আমি যাই ডু ইউ মাইন্ড ইফ আই গো তারপর বলেছে আপনি কি কিছু মনে করবেন যদি আমি তার সাথে কথা বলি তাহলে ডু ইউ মাইন্ড if I talk to him do you mind আপনি কি কিছু মনে করবেন if I talk to him যদি আমি তার সাথে কথা বলি সো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এসে যাচ্ছি আমরা স্ট্রাকচার 7 এখানে স্ট্রাকচারটা কি বলেছে সাবজেক্ট তারপরে ওন বি নিডেড তারপরে টু ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ তাহলে এখানে লিখেছি তোমার আসার দরকার হবে না
You won't be needed to come. তোমার আসার দরকার হবে না। You won't be needed to come. তোমার যাওয়ার দরকার হবে না। You won't be needed to go. তোমার দেখার দরকার হবে না। You won't be needed to see. বুঝা গেছে? প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করলাম। এখানে বলছে বিষয়টি বলার দরকার হবে না। তাহলে the subject won't be needed to say. বিষয়টি বলার দরকার হবে না। তারপরে কি বলছে সেখানে যাওয়ার দরকার হবে না। এটা আমরা সেকেন্ড সাবজেক্টকে বলতেছি, তোমার সেখানে যাওয়ার দরকার হবে না। আমি এখানে তোমারটা লিখি নাই। সো you won't be needed to go there. ওকে, তোমার সেখানে যাওয়া দরকার হবে না। You won't be needed to go there. You won't be needed to go there. ওকে, আশা করি এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এই স্ট্রাকচারতে আপনারা কথা বলতে পারবেন। এই তোমার এটা বলার দরকার হবে না। You won't be needed to say it. তোমার সেটা শোনা দরকার হবে না। You won't be needed to hear it. আশা করি বুঝতে পেরেছেন। এরপরে স্ট্রাকচার নাম্বার 8, এখানে সাবজেক্ট লিখবো কন্টিনিউড, ভার্বের সাথে আইএনজি। ওকে, এটা স্ট্রাকচার। এখানে বাক্যটা কি বলেছে? সে বলতে থাকলো তো থাকলো, মানে সে বলতেই আছে, কথা বলতেছে, সে একাই কথা বলতেছে। ওকে, সে বলতে থাকলো তো থাকলো মানে কি? হি কন্টিনিউড সেইং, কোনো কিছু চলতে থাকা, কন্টিনিউড করছে আর কি। হি কন্টিনিউড সেইং, সে শুনতে থাকলোই তো থাকলো। হি কন্টিনিউড লিসেনিং। ওকে, সে ঘুমাতে থাকলোই তো থাকলো। হি কন্টিনিউড স্লিপিং, সে খেলতে থাকলোই তো থাকলো। হি কন্টিনিউড প্লেইং। তাহলে এখানে বললো ছেলেটি খেলতে থাকলোই তো থাকলো। এখানে বলছে দ্য বয় কন্টিনিউড প্লেইং। ছেলেটি খেলতে থাকলোই তো থাকলো। তারপরে বলছে মেয়েটি নাচতে থাকলো তো থাকলো, কি হবে? দ্য গার্ল কন্টিনিউড ডান্সিং। মেয়েটি নাচতে থাকলো তো থাকলো। ওকে, এরপর স্ট্রাকচার নাম্বার 9, এখানে when যুক্ত অংশটাকে আমরা ভার্ব প্রেজেন্ট করব, পরের অংশ ফিউচার করব। ওকে, when যুক্ত প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। তাহলে এখানে বলেছে যখন তুমি আমাকে টাকা দিবে আমি কিনবো। তাহলে when you give me, এখানে টাকা দিবে বলতে when you will give me বললে হবে না। প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। ওকে, when you give me money, যখন তুমি আমাকে টাকা দিবে, I will buy it, আমি এটা কিনবো। তাহলে যখন তুমি আমাকে বলবে আমি যাব। তাহলে when you tell me, যখন তুমি আমাকে বলবে I will go. When you tell me I will go, যখন তুমি আমাকে বলবে আমি যাব। যখন তুমি ডাকবে আমি আসবো। তাহলে when you call me I will come. When you call me I will come, যখন তুমি আমাকে ডাকবে আমি আসবো। When you call me I will come, যখন তুমি আমাকে ডাকবে আমি আসবো। ওকে, পরবর্তী স্লাইডে আসলাম আমরা। নাম্বার 10, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ফেল্ট লাইক, ভার্বের সাথে আইএনজি। ওকে, আমাদের কোনো কিছু ইচ্ছা করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যেমন আমার যেতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক গোয়িং। আর যদি বলো আমার যেতে ইচ্ছে করছে, তখন ফেল্টটাকে প্রেজেন্ট ফর্ম লিখবো ফিল। ওকে, আমরা এখন ফার্স্টে করছি। আমার যেতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছিল। আর যদি বলো আমার খেতে ইচ্ছে করছে, তাহলে হবে আই ফিল লাইক ইটিং। একসাথে দুইটাই আপনি প্র্যাকটিস করতে পারেন। আমার ঘুমাতে ইচ্ছে করছিল, তাহলে আই ফেল্ট লাইক স্লিপিং। আর যদি বলে আমার ঘুমাতে ইচ্ছে করছে, তখন হবে আই ফিল লাইক স্লিপিং। ওকে, জাস্ট প্রেজেন্ট হলে ফিল, পাস্ট হলে ফেল্ট। এরপর স্ট্রাকচার নাম্বার 11 আসি। বাই দ্য টাইম, প্রেজেন্ট, ফিউচার। অর্থাৎ বাই দ্য টাইম একটা ফ্রেজ, তারপরে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট, তারপর ফিউচার। এখানে বলেছে তুমি গাড়ি কিনতে আমি মরে যাব। তুমি চাকরি পেতে আমি বিয়ে করে ফেলবো। এই ধরনের কথা আমরা বলি না?
তাহলে তুমি গাড়ি কিনতে কিনতে আমি মরে যাব, বাই দ্য টাইম ইউ বাই এ কার, বাই দ্য টাইম ইউ বাই এ কার, আমি মরে যাব, আই উইল ডাই, আই উইল ডাই। তারপর বলছে তুমি চাকরি পেতে পেতে আমি বিয়ে করে ফেলবো, তো বাই দ্য টাইম ইউ গেট এ জব, ইউ গেট প্রেজেন্ট ফর্ম আ জব। তাহলে প্রথম অংশ কি করলাম, বাই দ্য টাইম ইউ গেট এ জব, তুমি চাকরি পেতে পেতে আমি বিয়ে করে ফেলবো, আই উইল গেট ম্যারিড, আই উইল গেট ম্যারিড। অথবা লিখতে পারেন আই উইল ম্যারি, আমি বিবাহ করে ফেলবো। ওকে, বাই দ্য টাইম ইউ গেট এ জব আই উইল গেট ম্যারিড অথবা আই উইল ম্যারি। ওকে, তারপর বলছে তুমি আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়বো, আপনি আপনাকে একজন বসিয়ে রাখছে, বলছে আসতেছি আসতেছি আসতেছি, তখন আপনি বললেন যে তুমি আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়বো বা তুমি আস্তে আস্তে আমি চলে যাব, যে কোনো কিছু বলতে পারেন। তাহলে তুমি আস্তে আস্তে বাই দ্য টাইম ইউ কাম, বাই দ্য টাইম ইউ কাম আমি ঘুমিয়ে পড়বো, আই উইল স্লিপ, আই উইল স্লিপ, ভেরি সিম্পল। বাই দ্য টাইম ইউ কাম আই উইল স্লিপ, তুমি আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়বো। যদি বলে তুমি আস্তে আস্তে আমি চলে যাব, বাই দ্য টাইম ইউ কাম আই উইল গো। ওকে, বুঝা গেছে? তারপর আসি সেকশন নাম্বার 12, সাবজেক্ট V2 অবজেক্ট ভার্বের সাথে আইএনজি। ওকে, আমি তাকে আসতে দেখছিলাম, আমি তাকে আসতে দেখছিলাম, তাহলে আই স হিম কামিং, আই স হিম কামিং। আমি তাকে ঘুমাতে দেখছিলাম, আই স হিম স্লিপিং। আমি তাকে শুনতে দেখেছিলাম, আই স হিম লিসেনিং। ওকে, তারপর বলেছে সে আমাকে খেতে দেখেছিল, তাহলে হি স মি ইটিং, যেটা দেখছে সেটার সাথে আইএনজি করে দিব। হি স মি ইটিং মানে খাওয়া অবস্থায় ছিলাম। ওকে, চলমান, খাওয়াটা চলমান ছিল। হি স মি ইটিং, সে আমাকে খাওয়া অবস্থায় দেখলো। তারপর আমি তাকে দৌড়াতে দেখেছিলাম, তাহলে আই স হিম, তাহলে দৌড়ানো অবস্থায় ছিল, সে তার কাজটা ছিল চলমান অবস্থায়, তাহলে রানিং হয়ে যাবে আর কি। আই স হিম রানিং। ওকে, এরপর আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। নাম্বার 13, এখানে বলেছে সাবজেক্ট বি ভার্ব ইউজ করতে হবে, ইয়েট টু বি, তারপর নাউন। ওকে, তোমার ব্যবসায়ী হতে দেরি আছে, ধরেন কেউ ব্যবসা করতেছে বাট তার ব্যবসার ট্র্যাজেডি সে বুঝতেছে না বা কৌশল বুঝতেছে না, তখন আমি বলবো তোমার ব্যবসায়ী হতে দেরি আছে। তাহলে ইউ আর, এটা বি ভার্ব, ইউ আর ইয়েট টু বি আ বিজনেসম্যান, ইউ আর ইয়েট টু বি আ বিজনেসম্যান। তোমার খেলোয়াড় হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি আ প্লেয়ার। তোমার রাঁধুনি হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি আ শেফ। ওকে, তাহলে এখানে বাক্যটা কি বলেছে, তোমার ধনী হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি রিচ। তোমার ধনী হতে দেরি আছে, ইউ আর ইয়েট টু বি রিচ। তার ডাক্তার হতে দেরি আছে, তাহলে হি ইজ ইয়েট টু বি আ ডক্টর। ওকে, হি ইজ ইয়েট টু বি আ ডক্টর। তার গায়ক হতে দেরি আছে, হি ইজ ইয়েট টু বি আ সিঙ্গার। বুঝা গেছে? ওকে, তারপর স্ট্রাকচার নাম্বার 14 এ আসি। নাথিং টু ভার্ব, দ্যাট মিন্স ইনফিনিটিভ। ভার্বের আগে টু থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি, যেমন যাওয়া গো, যেতে টু গো, আসা কাম, আসতে টু কাম, খেতে টু ইট। যেমন আমি শুনতে চাই, আই ওয়ান্ট টু লিসেন। আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে। আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই তে যুক্ত ভার্বটাকে বলা হয় ইনফিনিটিভ, এই ভার্বের আগে টু যুক্ত হয়। ওকে, এখানে দেখে বলেছি কিছুই করার নেই, তেবার এটাও ইনফিনিটিভ। কিছুই করার নেই, নাথিং টু ডু। কিছুই করার নেই কি, নাথিং টু ডু, এখন কিছুই করার নেই, নাথিং টু ডু নাও। ওকে, তারপর যদি বলে কিছুই বলার নেই, নাথিং টু সে, নাথিং টু সে। কিছুই দেখার নেই, নাথিং টু সি। আশা করি বুঝতে পেরেছেন। এবার 15 নম্বরে দেখি স্ট্রাকচার নো নিড টু, তারপর ভার্ব। যেমন যেমন এখানে বলছে যাওয়ার প্রয়োজন নেই, নো নিড টু গো। যদি বা তোমার যাওয়ার প্রয়োজন নেই, ইউ নো নিড টু গো। এখানে সাবজেক্ট লিখলাম না, কারণ আমি যখন কথা বলবো কাকে বলছি সেটা তো আমি জানি, তো সাবজেক্ট মেনশন করতে হয় না। যখন আমরা কনভারসেশন করব সাবজেক্ট মেনশন না করলে হয়, কারণ যার সাথে আমি কথা বলছি সে তো আছে, তাকে আমি টু দা পয়েন্টে কথা বলবো। কনভারসেশনের বিষয়টা এরকম। ওকে, তারপর হচ্ছে আসার প্রয়োজন নেই, নো নিড টু কাম। আসার প্রয়োজন নেই, নো নিড টু কাম। দেখার প্রয়োজন নেই, নো নিড টু ওয়াচ অথবা সি, যে কোনো একটা দিতে পারি।
ওকে, দেখার প্রয়োজন নেই, নো নিড টু সি। ওকে, অথবা নো নিড টু ওয়াচ, দেখার প্রয়োজন নেই। পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। এখানে স্ট্রাকচার নাম্বার 16, এখানে ইটস টাইম টু ওয়ার্ক। ওকে, নামাজের সময় হয়েছে, জাস্ট এটা একটা সেন্টেন্স ফরমেশন। নামাজের সময় হয়েছে, ইটস টাইম টু পারফর্ম প্রেয়ার। ইটস টাইম টু পারফর্ম প্রেয়ার, সময় হয়েছে। ওকে, তারপর বলছে দৌড়ানোর সময় হয়েছে, ইটস টাইম টু রান। ইটস টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে। ওকে, তারপর বলেছে ঘুম থেকে ওঠার সময় হয়েছে, ইটস টাইম টু ওয়েক আপ from bed. From bed. Okay, it's time to wake up from bed. It's time to wake up from bed. ঘুম থেকে ওঠার সময় হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর স্ট্রাকচার নাম্বার 17, স্টপ ভার্বের সাথে আইএনজি। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। তারপর বলেছে দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং। ওকে, রান্না বন্ধ করো, স্টপ। রান্না বন্ধ করলে খাবো কিভাবে? স্টপ কুকিং। গান গাওয়া বন্ধ করো, স্টপ সিঙ্গিং। আশা করি বুঝতে পেরেছেন। মানে কোনো কিছু বন্ধ করতে বলার ক্ষেত্রে এই ফরমেশনটা আমরা ইউজ করব। ওকে, এরপর হচ্ছে 18 স্ট্রাকচারে কি বলেছে, জাস্ট ভার্বের সাথে আইএনজি, ওন টু ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে বলেছে শুধু হ্যাঁ বললে কাজ হবে না। আপনি কারো থেকে কোনো কিছু সাহায্য চেয়েছেন, সে বলতে আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে, বলতে শুধু হ্যাঁ বা ঠিক আছে বললে কাজ হবে না। তাহলে কি বলবো, জাস্ট সেইং ইয়েস ওন্ট ওয়ার্ক। শুধু ইয়েস বলাই কি হবে না, ওন্ট ওয়ার্ক, কাজ হবে না। জাস্ট সেইং ইয়েস ওন্ট ওয়ার্ক। যদি বলে শুধু খেলে কাজ হবে না, জাস্ট ইটিং ওন্ট ওয়ার্ক। ওন্ট ওয়ার্ক, কি লিখলাম, জাস্ট ইটিং ওন্ট ওয়ার্ক, শুধু খেলে কাজ হবে না। তারপর বলেছে শুধু খেললে কাজ হবে না, মানে শুধু খেলাধুলা করলেই কাজ হবে না, পড়ালেখাও করতে হবে। তাহলে কি লিখবো, জাস্ট প্লেইং ওন্ট ওয়ার্ক। ওন্ট ওয়ার্ক, জাস্ট প্লেইং ওন্ট ওয়ার্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমার নাম্বার 19 স্ট্রাকচার কি, সাবজেক্ট বিভার্ব ফরবিডেন টু ভার্ব, অর্থাৎ নিষেধ করা অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। আমার যাওয়া নিষেধ, আই এম ফরবিডেন টু গো। আই এম ফরবিডেন টু গো, আমার সেখানে যাওয়া নিষেধ। আই এম ফরবিডেন টু গো দেয়ার, তার এখানে আসা নিষেধ। হি ইজ ফরবিডেন টু কাম হিয়ার। তারপরটা কি বলেছে, তার মিষ্টি খাওয়া নিষেধ, কি হবে, হি ইজ ফরবিডেন to eat sweet. Eat. Okay, তার মিষ্টি খাওয়া নিষেধ, হি ইজ ফরবিডেন টু ইট সুইট, তার মিষ্টি খাওয়া নিষেধ। তারপর তার এখানে আসা নিষেধ, হি ইজ ফরবিডেন টু কাম হিয়ার। টু কাম হিয়ার, ইজ ফরবিডেন টু কাম হিয়ার, তার এখানে আসা নিষেধ। ওকে, আশা করি এই নিষেধ কথাগুলো বুঝেছেন। এই স্ট্রাকচার দিয়ে আমরা নিষেধ কথাগুলো প্রকাশ করব। ওকে, আজকের ক্লাসের লাস্ট স্ট্রাকচার হচ্ছে নাম্বার 20, সাবজেক্ট থিংক অফ ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে দেখেন বাক্যটা কি লিখেছি, আমি যাবো যাবো ভাবছি। আই থিংক অফ গোয়িং। আমরা অনেক সময় বলি না, কারোর সাথে দেখা করতে যাওয়ার কথা কিন্তু যেতে পারি নাই, তখন তাকে আমরা বলি যে আমি তোমার এখানে যাবো যাবো ভাবছিলাম, বা আমি তোমার এখানে যাবো যাবো ভাবছি। তাহলে আই থিংক অফ গোয়িং, আমি যাবো যাবো ভাবছি। আর যদি বলে আমি যাবো যাবো ভাবছিলাম, আই থট, থিং এর ফার্স্ট ফর্ম কি, থট। আই থট অফ গোয়িং। ঠিক আছে, আই থট অফ গোয়িং, আমি যাবো যাবো ভাবছিলাম। তারপর তারা আসবে আসবে ভাবছে, তাহলে দে থিংক অফ কামিং। দে থিংক অফ কামিং, দে থিংক অফ কামিং, তারা আসবে আসবে ভাবছে। তারপর কি বলেছে, আমি খাবো খাবো ভাবছি। আই থিংক অফ ইটিং। আই থিংক অফ ইটিং। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ডে 14 এর পার্ট 1 এ আজকে আমরা 20 সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিক্যালি করলাম। ওকে, আমরা সেগুলো অ্যাপ্লাই করলাম এবং বলার চেষ্টা করলাম। আশা করি এই 20 স্ট্রাকচারটা আপনাদের মাইন্ডে মোটামুটি
সেট হয়েছে, আপনারা এখন কনভারসেশন করার সময় এগুলো মোটামুটি আপনার মাইন্ডে কিন্তু কাজ করবে। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। ই বুক থেকে এখানে স্ট্রাকচারের বাক্য রয়েছে, সেগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংরেজি ভাষাকে ভাষার মতো করে শিখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, পরবর্তী দিনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।